সম্মানিত দর্শক, আমি তনু পান্ডে, চলচ্চিত্র অভিনেতা। BM24 টিভির আজকে আমাদের অতিথি তারকার জীবনের কথা। তারকার জীবনের কথায় আজকের অতিথি সাদা মনের মানুষ, শ্রদ্ধাভাজন, আমাদের নেতা, অভিনেতা, আমার শ্রদ্ধেয় বড় ভাই, যার নামের সাথে বিশেষণের শেষ নেই, অনেক বিশেষণে বিশেষিত, অনেক গুণে গুণান্বিত, আমারই বড় ভাই কমল পাটেকার। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি ভালো আছো? জি ভাইয়া। তো আজকে আমাদের যে অনুষ্ঠানটা তারকার জীবনের কথা, তো আমাদের টিভির আমরা যে কর্তৃপক্ষ আছি, আমাদের চোখে আপনি একজন বাংলাদেশের চলচ্চিত্রের তারকা। আমরা জানি যে আপনি অনেক গুণে গুণান্বিত। তো কমল ভাই, আপনি যদি আপনার চলচ্চিত্রের আগমনটা বলতেন দর্শকের মাঝে। আসলে দর্শক, আসসালামু আলাইকুম। আমি কমল পাটেকার। আমার ছোট ভাই আমার নিয়ে যে আলোচনাটা করলো, আসলে আমি এত বড় শিল্পী না, আমি তার ভাই। এবং সে একজন অনেক বড় মাপের মানুষ, তনু পান্ডে। সে একজন মার্শাল আর্টের শিক্ষক, আর আমি কিন্তু ছোটোখাটো অভিনেতা এবং ছোটোখাটো ফাইটার শিল্পী হিসেবে প্রথম ইন্ডাস্ট্রিজে আসি। আর এখন এমন একটা পর্যায়ে আমি আছি যে একটা শিক্ষকের সামনে একটা ছাত্র সাক্ষাৎকার দিতেছে, আমার কিন্তু হাত পা কাঁপতেছে, কারণ ওই অনেক বড় তনু পান্ডে আমার থেকে। আসলে বড় ভাই তো দর্শকবৃন্দ, বড় ভাইরা ছোট ভাইদের এমনি একটু বাড়িয়ে বাড়িয়ে সত্যিকার কথা বলতে আমার দ্বিধাবোধ নাই। আসলে প্রত্যেকটা মানুষই একসময় ছোট থেকেই বড় হয় তার পরিশ্রম দিয়ে। আমি এক সময় FDC আসতাম, এসে গেটে দাঁড়ায় থাকতাম, অনেক বড় বড় আর্টিস্ট যাতায়াত করতো, ওইটা দেখতাম, দৌড়ায় দৌড়ায় গাড়ির পিছিয়ে পিছিয়ে দেখতাম। তো এইভাবেই আবার FDC ঢুকা এবং সিনেমা দেখতাম, তারপরের দিন FDC আসতাম, ওই আর্টিস্টারের কাছেতে দেখব। একদিন হঠাৎ ফকির মজনু শাহ নামে একটা সিনেমা, হয়তো আপনারা এই যুগের দর্শক যারা আছেন দেখেননি, অনেক আগের, প্রায় 40-41 বছর আগের কথা। প্রোডাকশন ম্যানেজার রতন নামে একটা ছেলে ছিল। সে গেটের সামনে এসে বলতেছে যে শুটিংয়ে লোকজন লাগবে, আপনারা কে কে করবেন আসেন, হাত তুলেন। তো ওই সুযোগে আমিও হাত তুললাম। হাত তোলার পর FDCর ভিতর নিয়ে গেল। বাইরে থেকে দেখি এখন FDCর ভিতরে গেছি, আনন্দটা কতটা এটা তো বুঝতেই পারতেছি। আচ্ছা। পরে গাড়িতে তুললো, তুইলা সম্ভবত সাভার সামরিক খামারের দিকে, আমার অতটা খেয়াল নাই, ওইখানে নিয়ে গেল। একটা বস্তির মধ্যে আগুন ধরাইয়া দিবে, এই বস্তিবাসীর দৌড়াদৌড়ি ওই বস্তিবাসীর চরিত্র। আচ্ছা। পরে দিয়ে গেলাম, শুটিং করলাম। আমাদের খাবার দিল একটা সাগর কলা, একটা বনরুটি। আচ্ছা, খুব খুশি যে শুটিংও দিছে, আবার খাওয়াও দিতেছে। এর কত শুনে ভাইয়া? এইটা তো 80-81-82 দিকে। হ্যাঁ। পরে শুটিং শেষ, আবার ওইভাবে গয়না গাড়িতে উঠলাম আমরা। গাড়ির মধ্যে আবার 10 টাকা করে আমাদের দিল, মানে আনন্দ। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, ওই প্রথম ঢুকলাম। ঢুকার পর এই প্রায় FDC গেটে দাঁড়ায় থাকি, রতন রে খেয়াল করি, প্রোডাকশন ম্যানেজার। দেখা হইলে, ভাই আসসালামু আলাইকুম ভাই, ওই যে আপনার শুটিংয়ে নিয়েছিলেন ভাই, একটু ভিতরে ঢুকায় দেন না। আচ্ছা ঠিক আছে, আসো। এই সকালে ঢুকতাম, রাত্রে বেরোইতাম। আচ্ছা। কোনোদিন না খাইয়ে ঘুরতে থাকতাম। আচ্ছা। তখন এত পয়সা করিও তো বাবারা দিত না, লেখাপড়া নষ্ট হইতেছে। এই শুটিং দেখতাম। এই ঢুকতে একদিন আমার ওস্তাদ ফাইট ডিরেক্টর মুসলিম ভাই, হ্যাঁ, মুসলিম ভাইয়ের হাত ধরেই, মুসলিম ভাই ওল্ড টাউনে ছিল। সকালবেলা আমার বাড়ি জন্মস্থান চকবাজার রহমতগঞ্জ, আমি ওল্ড টাউনেই জন্ম। এই মুসলিম ভাইয়ের বাসায় হাঁটতে হাঁটতে চলে আসতাম। এইসব মুসলিম ভাইয়ের সাথে একসাথে FDC যাইতাম। মুসলিম ভাইয়ের অ্যাসিস্ট্যান্টই করতাম, টুকটাক ফাইটে ঢুকাইতো। আচ্ছা। এই এক্সট্রা মানে জুনিয়র আর্টিস্ট থেকে ফাইটারে ঢুকলাম। এই কাজ টাজ করতে এই ইন্ডাস্ট্রিজেই
আমি নির্বাচিত 3বার শিল্পী সমিতির সম্পাদক পোস্টে পাশ করলাম এবং আমার ছোট ভাইও আমারে ভোট দিছে। তারপর আমি একটানা ভাই ভাই অ্যাকশন সঞ্চয় গোষ্ঠীর প্রেসিডেন্ট ছিলাম। এটা তোমরাই আমারে আনছিলাম। প্রেসিডেন্টের পর যখন দেখলাম যে শিল্পী সমিতিতে আমাদের একজন লোক দরকার ওইখানে আমাদের ফাইটারদের কিছু বলার জন্য, তখন তো তোমরা অনেকেই চাওনি না আমাদের এখানেই থাকতে হবে। আমি পরে রিজন দেওয়া তোমাদের বুঝাইয়া তো পরে শিল্পী সমিতি নির্বাচিত করলাম। তখন প্রেসিডেন্ট ছিল মিজু আহমেদ, সেক্রেটারি ছিল মান্না ভাই। আমি দপ্তর ও প্রচার সম্পাদকে নির্বাচন করলাম, আমি পাশ করলাম। এই জীবন শুরু। তারপরে একবার স্বতন্ত্র থেকে পাশ করলাম ট্রেজারার হিসাবে। আবার এইবারের আগের বার অমিত হাসান ওমর শানের প্যানেলে তখনও ট্রেজারার পাশ করলাম, তোমরাই আমারে ভোট দিছ। তো এই হলো ছোট থেকে মানুষ যে কোনো কাজে যদি কষ্ট করে এক জায়গায় বড় হবে, আল্লাহ দিবেই। এখন আরেকটা কথা না বললেই না, ফাইটার হিসাবে যখন কাজ করতে করতে এমনি অনেক ডিরেক্টরের ছবিতে ছোটখাটো ক্যারেক্টার দিছে, যে একটা ডায়লগ কমল তুমি দাও। আকবর সাহেব আছে, আজিজুর রহমান সাহেবের ছবিতে ডায়লগ দিছি, এবং অনেক সিনিয়র ছবিতে দিয়ে একটা ডায়লগ দিছি আর কি। এর মধ্যে শাহিন সুমন আমার দেখে, কমল ভাই আপনার চোখ টোক তো অনেক শার্প, আপনি তো ভালোই অ্যাক্টিং করেন, আমার ছবিতে একটা পাট গায়ে দিয়ে। আমি ওস্তাদ কি কর, পাট গায়ে দিব মানে? খুব খুশি হয়ে গেলাম। এই শাহিন সুমন আমাকে মানে আর্টিস্টের খাতায়, সবাই তো শিল্পী, ক্যামেরার সামনে যারা কাজ করে তো সবাই শিল্পী, ক্যাটাগরি থাকে, একটু ক্যাটাগরিতে শাহিন সুমন আমার নিল। তার প্রত্যেকটা ছবিতে মানে বিভিন্ন চরিত্রে আমারে তারা অ্যাক্টিং করাইল। অ্যাক্টিং করানোর পর আমি মাঝে মধ্যে সব ছবি হলে যখন দেখতে যাই, তখন দেখি দর্শক তো ভালোই হাতে তালি দেয় আমার দেখা। তখন আগ্রহটা আরো জাগলো যে আরো ভালো কিভাবে করা যায়। এই করতে করতে তো আল্লাহ আজকে এই পর্যায়ে আনছে, এবং অনেক দর্শক আমাকে ভালো জানে, আমার অভিনয়। ভাই আপনি এই ছবিটা আর একটু বড় করলেন না কেন, ভাই আপনি এই অল্প করলেন কেন। আসলে দর্শকরা হয়তো অনেক সময় জানে না যে ডিরেক্টর আমাদের যেভাবে চরিত্র দেয় সেভাবেই করতে হয়, চেষ্টা করলে আর বড়টা করা যায় না। এবং তুমিও অনেক বড় আর্টিস্ট, তুমিও নিজেও জানো। না ভাই, আসলে বড় ভাই আসলে অনেক বাড়িয়ে বলছে। তো কমল ভাই, আপনার চলচ্চিত্রের আগমনটা আমরা মোটামুটি সুন্দরভাবে শুনলাম। এখন আপনার এই পর্যন্ত কতগুলো সিনেমাতে অভিনয় করেছেন? সিনেমায় তো অভিনয় করলে অনেকে ভাববে যে এটা একটু বাড়ায় বলতেছে। তখন তো এক সময় আমরা এমন সময় গেছে, ক্যামেরা লাইট অ্যাকশন সারা দিন সারা রাত এফডিসির ভিতরে রমরমা। কক্সবাজারতে আউটডোরে আসছি, বাসার মধ্যে চিঠি যে আজকে রাত্রে সিলেট যেতে হবে, প্রোডাকশন ম্যানেজার দিয়ে গেছে, এবং ওই ছবির কন্টিনিউটি থাকলে স্টিল দিয়ে গেছে। আবার ওই কাপড় সরাই আবার নতুন কন্টিনিউটিগুলো ঢুকাইতাম, মানে শুটিংয়ের পর শুটিং। ফাইটার লাইফ থেকে ফাইটিং দৃশ্য থেকে স্টার্ট করলে ক্যারেক্টার আর্টিস্ট হওয়া পর্যন্ত আমার মনে হয় 2000-এর উপরে হয়ে গেছে। ও মাই গড, 2000-এর উপরে হয়ে গেছে। এই অবিশ্বাসের মতো, অবিশ্বাসের মতো না। এটা যদি ওই বাইরের কোনো দেশের লোক জানে তো বলবে কি মানুষ নাকি 2000 ছবি করছে। আসলে সব ছবিতে একটা নায়ক একটা ছবি করে, 2টা ছবি করে, 3টা ছবি করে। আর আমরা কি যারা ফাইটে অ্যাকশন দৃশ্যে কাজ করতাম, সব ছবিতেই তো আমাদের দরকার হয়, তো হিসাবে আমাদের বেশি না, অনেক বেশি। তারপর দর্শক, যেটা বলছিলাম যে অনেক বিশেষণে বিশেষিত, কারণ আমিও যেহেতু ভাইয়ের সাথে আমরা একসাথে কাজ করি, আমার জানার মতে কমল ভাই আপনি একাধারে বাই বাই অ্যাকশন সঞ্চয় গোষ্ঠীর প্রেসিডেন্ট ছিলেন, ফাইটার শিল্পী ছিলেন, পাশাপাশি আপনার যোগ্যতা আপনি ফাইটার না, ওর আগে কিন্তু খুব এক্সট্রা শিল্পী। ও আচ্ছা আচ্ছা, মানে ওই জুনিয়র, একেবারে জুনিয়র, মানে ওই যে মশালে ধরে। তারপর আসলেন আপনার ওই ফাইটার শিল্পী হিসেবে। দেন আপনার এখন আপনি তো স্বনামধন্য বাংলাদেশের একজন ভালো আরে না, আমি ক্ষুদ্র শিল্পী ভাই, ক্ষুদ্র শিল্পী। তারপর আপনার
ফাইট ডিরেক্টর আপনি অনেক ছবিতে অনেক ছবিতে, হ্যাঁ, দিছি, হ্যাঁ। হ্যাঁ। যেমন বাংলাদেশে প্রথম ডিজিটাল ছবি জাস মাল্টিমিডিয়ার শাইনসুন পরিচালিত ভালোবাসার রং, ওটাও আমি সলো ফাইট ডিরেক্টর। বাপ্পি মাহির প্রথম ছবি, মানে চেষ্টা আসলে তার মানে যদি আমরা এভাবে বলি যে এই এখন আমরা ডিজিটালে কাজ করছি, হ্যাঁ, সবাই মোটামুটি দর্শকরা জানে যে আমরা ডিজিটাল আছি, এমন বলা যায় কিনা যে ডিজিটালের প্রথম ফাইট ডিরেক্টর আপনি? এখন ওইটা যদি খাতা কলমে থাকে তাহলে অবশ্যই বলতে হবে। তো দর্শকবৃন্দ, BM24 টিভির মাধ্যমে আমরা আরেকটা জিনিস জানলাম যে বাংলাদেশের যদি প্রথম ডিজিটাল ছবির ফাইট ডিরেক্টর নাম লেখা হয় তাহলে আমাদের এই কমল পাটেকার ভাই। তো অভিনয়ের পাশাপাশি তিনি একজন ভালো ফাইট ডিরেক্টরও। তো কমল ভাই, আমরা যে ছবিতে যারা অভিনয় করি আমাদের কিন্তু ক্যারেক্টারের মানে আশা পূরণ হয় না। তো আপনি বলবেন কি যে উল্লেখযোগ্য কিছু সিনেমা যে সিনেমাগুলো করে আপনি কিছুটা হলো যে আপনার চরিত্রে অভিনয় করে আপনার একটু মুগ্ধ হয়েছেন? আসলে যে আমি বললাম না যে শাহিন সুমন ভাই আমার আর্টিস্ট বানাইছে, তার ছবির মধ্যে আমি যেসব সুযোগ পাইছি, আমার শ্রদ্ধেয় শিক্ষকই বলবো, আর্টিস্ট বলবো না। যেমন আমাদের FDCটা একটা পাঠশালা, আমরা ছাত্র, কিন্তু আমাদের অনেক শিক্ষকগুলো চলে যাচ্ছে। দুঃখের বিষয়, এই মুহূর্তে সাদিক বাচ্চু ভাইয়ের কথা স্মরণ করলাম আমি শ্রদ্ধেয়ভাবে। একজন গুণী লোক, আমাদের শিক্ষকই উনি, শিক্ষক। ওনাদেরতেই আমরা শিক্ষা কিছু কিছু ওনারা অ্যাক্টিং করতে আমরা দেখতাম, ওইটা আমরা ফলো করার চেষ্টা করতাম। খুব গুণী লোক ছিলেন, আল্লাহ তারে নিয়ে গেল। সে আমার একদিন একটা কথা বলছিল, কমল, তুই তোর জীবনে যেসব তুই অ্যাক্টিং করতেছ, অভিনয় পাইছস, আমি সাদিক বাচ্চু জীবনে আসেনি। দূর বাচ্চু এটা কি কর, একটু বাড়ায় বললেন না, আপনি বিশাল আর্টিস্ট। কয় না, আমি আর্টিস্ট সব কিছু, তুই ছোট 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 কিছু চরিত্র করছস, যে চরিত্রের ভিতরে তুই চলে গেছস এবং ওই চরিত্রটার মধ্যেই তুই ছিলি। তুই একটা ছবিতে শাহিন সুমনের অ্যাক্টিং করছিলি গুজা হইয়া, তুই একটা জ্যান্ত একটা সুস্থ মানুষ, তুই এইভাবে কিভাবে করলি পুরো ছবিটা? আমি মুগ্ধ হয়ে আমি দেখছি ছবিটা মধুমিতা হলে, খুব কম যাই, মাঝে মধ্যে যাই আর কি, একটু দেখি, আমার মনটা ভয়রা গেছে। পরে আমার মাথায় ইয়া করলো, তুই ভালো করবি, তোর উপরে দোয়া রয়ে গেল। কিন্তু আসলে দর্শক, সে দোয়া করে গেছে, জানি না হায়াত কয়দিন রাখছে কার, আমাদেরও বয়স হয়েছে। একজন গুণী লোক মাথায় হাত দিয়ে দোয়া করে গেছে, কারণ বাকি জীবনটা যদি ভালো করি। আর সবচেয়ে বড় হইলো বাবা মার দোয়া, ওস্তাদদের দোয়া তো আছেই, এবং ভাই আপনাদেরও দোয়া আছে দেখেই আমি একদম ছোট থেকে আজকে এই জায়গাতে আসছি, এবং এই জায়গাতে খুব বড় হয়ে গেছি তা না, এখনও ছোট আছি। অভিনয় করার, লেখাপড়ার শেষ নাই, অভিনয়েরও শেষ নাই। আর যেহেতু অভিনয় করি, যতদিন শ্বাস চলবে মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় করে যেতে চাই, এবং আমার জন্য দোয়া করবেন, এবং আমি যেন আরও ভালো ভালো চরিত্র আপনাদের উপহার দিতে পারি। এই তো আর কি বলেন। তো কমল ভাই, এখন আমি আপনার এই সহপাঠী না বা উপস্থাপক না, আমি দর্শক হিসেবে দর্শকদের মাঝে আরেকটা ছবির কথা বলতে চাই, কমল ভাই অভিনীত বাধা। বাধা ছবিটা, এমনি বাধা আছে, মানে ওই ছবিতে আপনি একটা ক্যারেক্টার করেছিলেন, ওই ক্যারেক্টারটা সম্বন্ধে যদি একটু কিছু বলেন। আচ্ছা, হাসি দিয়ে আমার যতটুকু মনে পড়ে, আমি ছবিটা অনেকবার দেখেছি। ওই ছবিটা সবচেয়ে মজার ঘটনা হলো, এমনি অনেক ছবি করছি, অঙ্ক করছি, বাধা করছি, তুমি আমার প্রেম করছি, বুলবুল বিশ্বাসের রাজনীতির প্যাচেরও একটা ইয়াতে আমারই গল্পের আর্টিস্ট ছিলাম আমি। আর বাধা ছবিটা সত্যিকার কথা বলতে গেলে, এই বাধা ছবিটা আমি যে ক্যারেক্টারটা করছি, এই ক্যারেক্টারটা কিন্তু করার কথা ছিল তনু পাণ্ডের। এইটা একদম উপরে আল্লাহ, আমি মিথ্যা কথা বলতেছি না। যে কোনো কারণে ডিরেক্টরও আমার পছন্দ করতেন, তনুরও করে। পরে হয়তো ডিরেক্টর বলছে, তনু তুমি অন্য একটা ক্যারেক্টার করো, এটা কমল ভাই করো। তনু আমারে ভালোবাসে, আরে আমার বড় ভাই করবো, অসুবিধা কি, আমি অন্য একটা করবো। আসলে ওই ক্যারেক্টারটা তারই করার কথা ছিল, তো ক্যারেক্টারটা করলাম। করার পর ছবিও রিলিজ হলো। একদিন হঠাৎ FDC তনু আইসা আমার জড়াইয়া ধরলো, ভাই এই ক্যারেক্টারটা আমার করার কথা ছিল, কিন্তু আপনি যে ক্যারেক্টারটা করছেন
আমি মনে হয় আপনারটা এত ভালো করতে পারতাম না। আপনি যে কি করছেন, আমার ভিতর যে একটা অশান্তি ছিল আমার ক্লিয়ার হয়ে গেছে যে না, কমল ভাই খুব ভালো করছে। তো এই যে একটা মানে সৎ মানুষের সৎ কথা, কোনো হিংসা বিবাদ নাই এই ছেলেটার, সে কিন্তু খুশি হয়ে গেছে। আর হয়তো আমি যদি খারাপ করতাম তার মনে একটা ইয়া থাকতো যে আমি তো কমল ভাইতে ভালো করতে পারতাম। কমল ভাই, দেখবেন ইন্ডিয়াতে বা বোম্বেতে একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে অমিতাভ বচ্চন বা রজনীকান্ত এরকম সিনিয়র যারা আছে, তারা স্টেজে ওঠার পর কিন্তু বড় বড় সুপারস্টার যারা আছে তারা দাঁড়িয়ে যায়। শ্রদ্ধা, সবচেয়ে বড় হলো শ্রদ্ধা আচ্ছা, জিনিসটা। আমরা এখন সে পর্যন্ত আমরা যেতে পারিনি মনে হয় আমার কাছে। মনে হয় আবার হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে। তো আমি কেন বললাম কথাটা, যে বাদার ছবিটা যখন হলো আমি সাভারে গেলাম, তো আমি ফাইট এক্সপার্ট, বা তখন আমারও খুব বেশি দিন না চলচ্চিত্রে নতুন। তো যাই হোক, পরে আমি চিন্তা করলাম যে দেখি ক্যারেক্টারটা কে করে। তো দেখলাম যে না, ছবিটা দেখলাম হলে গিয়ে, যাওয়ার পর দেখার পর দেখলাম না অনেক ভালো অভিনয় করেছেন। তো আবার আপনাকে আমি যেটা বললেন যে এফডিসিতে যে বুকে ধরে নিলাম, ভাই অনেক ভালো করছেন, আসলে আপনার এই ক্যারেক্টারটা আপনার জন্যই প্রযোজ্য ছিল। তো আসলে আমরা যদি এইভাবে এই ক্যারেক্টারগুলো যে মানে যাকে যেখানে যায় তাকে যদি ছাড় দেয়, তাহলে কিন্তু আমার মনে হয় ইন্ডাস্ট্রি আরো আগে চলে যাবে। আর আমাদের দেশে তো আমি একটা কথা না বললেই না, আমাদের এখানে হয়ে গেছে কি যে আর্টিস্ট নাই, এই নাই সেই নাই, একটা মা ভালো পাচ্ছি না, একটা চাচা পাচ্ছি না, একটা ক্যারেক্টার বাবা পাচ্ছি না, ভাবি পাচ্ছি না। ঠিক আছে, আমাদের যে জায়গায় ডিরেক্টররা একটা জায়গাতে ধৈর্য রাখছে, এরা ভাঙতেছে না, আর্টিস্ট ভাঙতে হবে। আজকে আমি নেগেটিভ করি, ভাইঙ্গা আমার পজিটিভ ক্যারেক্টার দেখ না, তাহলে একটা পজিটিভের আর্টিস্ট আসলো নাকি? আজকে তুমি নেগেটিভ রোল করো, তুমি ভিলেন করতেছো, তোমার একটা পজিটিভ একটা হিরোইনের ভাই, একটা হিরোর ভাই, সব একটা ক্যারেক্টার দাও, ওর মধ্যে অ্যাকশন থাকবে, সবকিছু দাও, কিন্তু ক্যারেক্টারটা পজিটিভ, তাহলে কিন্তু ভাঙা হইলো, একটা আর্টিস্ট কিন্তু বের হইলো। কিন্তু আমরা যে জায়গায় আছি ওইখানে ধৈর্য রাখছে, ভাঙতেছে না। আমি কলকাতার অনেক ছবি করেছি, হয়তো আপনারাও দেখেছেন। আমি নবাব করেছি, আমি মার্কস করেছি, আমি নূরজাহান করেছি, অনেক। এই যে গত মার্চে আমি 13 তারিখ কলকাতা গিয়ে আমি কমান্ডো ছবি করে আসলাম দেবের সাথে, শাপলা মিডিয়ার ছবি, শামীম আহমেদ রনি পরিচালিত। এই করোনার জন্য বন্ধ রয়েছে, আবার দেব বাংলাদেশে আসবে, এটা পরিস্থিতি ভালো হলে আবার আমার কাজ আছে। ওইখানে আমি দেখলাম যেমন নবাব ছবিতে কলকাতার খরচ মুখার্জি, আপনারা হয়তো অনেকে চিনেন, সে কিন্তু কমেডিয়ান কাজ করে, অথচ এই কমেডিয়ান থেকে তারে মেন ভিলেন বানাইয়া দিল, সে গল্পের মেন ভিলেন। এই যে আর্টিস্ট নিয়ে যে ডিরেক্টররা খেলাগুলো করে, এগুলো আমাদের দেশেও করতে হবে, খালি এক জায়গায় পড়ে থাকলে হবে না। কমল মানে নেগেটিভই না, ওর দিয়ে একটু কমেডি করান, আমি কমেডি পারি, আমি পজিটিভ পারবো। তনু পাণ্ডে শুধু যে মার্শাল আর্টের শিক্ষক, হ্যাঁ তা তো না, মার্শাল আর্ট তো ওনার মনেরটা আছেই, যেটা আমাদের ভিতরে নাই। সত্যিকার কথা, আমরা ফাইটার, কিন্তু আমাদের তো অনেক উপরে তারা নিজে প্রশিক্ষণ দিয়া ছাত্র থেকে এখন শিক্ষক, অনেক জায়গায় সে শিখায়। আচ্ছা, তনু এই জায়গাটা একটা পজিটিভ ক্যারেক্টার করবে, অবশ্যই পারবে। এগুলো ভাঙতে হবে, আর্টিস্ট আছে, সুন্দর কথা, ঠিক আছে। এবং আমাদের যারা মিডিয়াতে যারা কাজ করতেছে, যেমন আমি কলকাতায় দেখেছি সব মিডিয়া সিরিয়ালের আর্টিস্টরাও কিন্তু চলচ্চিত্রে অভিনয় করতেছে, আবার মিডিয়াতেও নাটকও করতেছে। এগুলা ভাঙতে হবে, সব এক জায়গায় থাকলে হবে না, আর্টিস্ট আছে। আর একটা ডিরেক্টরই পারে একটা আর্টিস্টরে ছোট থেকে বড় বানাইতে, কারণ সেটা আপনি আমাদের সামনে আপনি সেটার প্রমাণ। আমার তনু তোমার থেকে কিন্তু গায়ের মাংস কম, তোমার হাইট ছোট, কিন্তু ওই যে বড় হলেই যে বড় জিনিস হতে হবে তাই না। শাহিন সুমন আমারে বানাইছে, আপনারা আমার ছবি তো দেখেন, খারাপ হলে বকা দিবেন, ভালো হইলে তালি দিবেন, তাই তো। শাহিন সুমন আমারে দিয়ে রিচার্জ করছে, না আনতে হবে, ছোট 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 চরিত্র দিয়ে আনছে, আমি করতেছি। একটা ডিরেক্টরই পারে একটা আর্টিস্টকে জন্ম দিতে, কারণ ডিরেক্টর একটা গল্প লেখে 6 মাস 1 বছর পার করে, এটা তার ব্র্যান্ডে থাকে, চরিত্রগুলা থাকে, এই চরিত্রগুলো আমি কারে কিটা দিব
তারা সিলেকশন কইরা ওই চরিত্রগুলো দিবে, ওই চরিত্রগুলারে ডিরেক্টর অভিনয়ের মাধ্যমে, স্ক্রিপ্ট থেকে অভিনয়ের মাধ্যমে ক্যামেরার সামনে একটা ডিরেক্টরই আনবে। এবং একটা ডিরেক্টর, আমি আবার বলছি, একটা ডিরেক্টরই আর্টিস্ট জন্ম দিতে পারে। এবং পিছনে যারা বড় বড় ডিরেক্টর ছিল তারাও দিয়েছেন, সামনে যারা আছে তারাও দিবেন। ডিরেক্টর তো ডিরেক্টর, একটা ডিরেক্টর ক্যামেরা অ্যাকশন না বললে কিন্তু ক্যামেরা চলবে না, আমি অ্যাক্টিং করতে পারবো না। সবচেয়ে বড় হইলো ডিরেক্টর, আর ডিরেক্টরই পারে এগুলা করতে। তো এখন যেসব ছবি হচ্ছে আমার মনে হয় সামনে আরো ভালো হবে, এবং সারা পৃথিবীরই তো একটা সমস্যার মধ্যে জড়ায় আছে, আল্লাহ কবে এটা থেকে মুক্ত দিবে। এবং সিনেমা হল বন্ধ। ইদানিং তো আমাদেরই একজন সদ্য প্রডিউসার, শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান, সে অনেক ছবি করছে, অনেকটা রিলিজও হয়নি, এবং আমার জানা মতে আরো 10-15টা ছবি স্টার্ট করতেছে। একটা সুসংবাদ, হ্যাঁ, একটা সুসংবাদ না আমাদের জন্য। তো এই ধরনের আরো কিছু প্রযোজক আসলে আবার ইনশাল্লাহ ইন্ডাস্ট্রিটা চাঙ্গা হয়ে উঠবে, আমরাও কাজে ব্যস্ত থাকবো, তাই না? আমরা যারা চলচ্চিত্র, প্রত্যেকটা মানুষেরই ব্যবসা থাকে, চাকরি থাকে, আর আমাদের আল্লাহ রিজিক, অভিনয় করে রিজিক চালাতে হয়। এখন আমরা যদি অভিনয় না করি চলবো কি করে, তাই না? তো এখন তো ছবির যদ্দূর দেখতেছি সিনেমা হচ্ছে। এই যে আমি এই যে রানিং, এই যে আমি পরশুদিন কক্সবাজার থেকে আসছি, শাহিন সুমন একটা ওয়েব সিরিজ বানাচ্ছে 104 পর্বের। এটা সব বিগ কাস্টিং মিডিয়া, জাহিদ হাসান ভাই আছে, মিলন, জয়রাত, হ্যাঁ, শ্যামল মাওলা, অনেক সবাই অনেক টাকার প্রজেক্টে এটা করতেছি। আবার শাহিন সুমন ভাইয়ের সামনে ছবি আছে, এবং অনেক ডিরেক্টর যারা শাপলা মিডিয়া প্রায় আরো 8-10 জনকে কাস্ট করছে, যেমন কাজী হায়দ ভাই, মানিক ভাই, তারপরে কিরণ ভাই, অপূর্ব রানা, তারপর জাকির হোসেন রাজু ভাই, এই যে আসতেছে, হ্যাঁ, মালেক আফসারি ভাই, এগুলা আবার স্টার্ট হয়ে গেলে আমাদের সুসংবাদ না ইন্ডাস্ট্রির জন্য। হ্যাঁ, এবং যুগে যুগে এক একজন আল্লাহ আসলে ইন্ডাস্ট্রি যে এনে দেয়, যে না দিত ইন্ডাস্ট্রির লোক চলবে কি করে? হ্যাঁ, কিছুদিন 10-12 বছর আগে যেমন আমাদের নাজিমুদ্দিন চেয়ারম্যান একবারে 10টা শুরু করলো, তারপরে জাসমান ছিল। এইটা আল্লাহর তরফ থেকেই এটা চলে আসে। আল্লাহ তো রিজিক যখন দিছে মানুষ না খাওয়া রাখবে না, হয়তো সাময়িক একটু কষ্ট যাবে, আবার ঠিক হয়ে যাবে। কমল ভাই, আপনার কথার প্রসঙ্গে আসি, যেহেতু এই যে করোনার যে বিশ্বব্যাপী যে থমথম অবস্থা, এখনো কিন্তু আমরা সেফ না। এখনো তো প্রতিদিনই আমরা যারা মোটামুটি সচেতন, তারা কিন্তু একটু সচেতনতা, অনেকেই কিন্তু এখন জীবন জীবিকার তাগিদে আপনার বেরোতে হয়। এখন আমরা যে এই উদ্যোগটা নিয়েছি এই করোনাকালীন অবস্থায়, আমরা চিন্তা করলাম যে BM24 টিভি, যে শিল্পীরা আসলেই ক্যামেরা অ্যাকশনের পাগল। তো আপনি ব্যস্ত বা আমি একটু ব্যস্ত, অনেক শিল্পী কিন্তু ঘরে বসা। তো আমরা আমাদের চেয়ারম্যান আমাকে বললো যে তনু ভাই একটা প্রোগ্রাম করেন, পাশাপাশি আমরা ড্রামা করছি। এই প্রোগ্রামটা, এটার আমি কৃতিত্ব দেবো আমাদের চেয়ারম্যান সাহেবকে, আমাদের চ্যানেলের, যে বললো তনু ভাই আপনার সাথে তো সবার সাথে ইন্ডাস্ট্রির মোটামুটি খুব সুন্দর সম্পর্ক, তো তারা তো অনেকেই ব্যস্ত, অনেকেই কিন্তু ঘরে বসা, তাদের কিন্তু মন মানসিকতা ভেঙে যাচ্ছে, একটা প্রোগ্রাম করেন তারকার জীবনের কথা, শিল্পীদের আড্ডা, তাদের আনেন না একটু অফিসে, বা যে আসতে পারে না তার বাসায় চলে যান, হ্যাঁ, তাদের সাথে একটু যে ক্যামেরা অ্যাকশনটা, হ্যাঁ, তাদের একটু মনের এটা নেন। তো এই ব্যাপারটা যে আমরা যে উদ্যোগটা নিয়েছি, এটা আপনি এই চ্যানেলটার সম্বন্ধে কি বলবেন? এটা তো আসলে একটা মহৎ উদ্যোগ আমাদের শিল্পীদের জন্য। এই যে আমারে যখন তুমি কালকে ফোন করছো, কালকে না ভাই, আমি আপনাকে ফোন দিয়েছিলাম আপনি যখন কক্সবাজারে ফোন দিয়ে যে ঢাকায় কবে আসবেন, জি, তারপরে ঢাকায় আসার পর আবার কালকে ফোন দিছো, জি। তো আমি মানে কি যে আনন্দ যে এই এত বড় একটা প্রোগ্রাম, শিল্পীদের তারকার সাথে আড্ডা। তো আজকে আমি মনে করলাম যে মনে হয় তারকা হইছি, নাইলে আমার ডাকবে কেন এত বড় একটা অনুষ্ঠানে, তাই না? তো এই তারকা হওয়ার পিছনে আমার দর্শকদেরও দোয়া ছিল বলে আমি তারকা হয়েছি, এবং আমার দর্শকরাও খুশি হবে যে তাদের দোয়াতে আমি আজকে এখানে আসছি, তুমি ডাক দিছো আসছি। আসলে আমরা হয়তো অভিনয় করি, মানুষজনেরা অভিনেতা অভিনয় করে, কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে
দুঃখ কষ্ট সুখ আছে, সংসার আছে। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকর, আমি খুব সুখী মানুষ। কমল ভাই, একাধারে আমি হয়তো ভুল বলিনি, প্রথমেই দর্শক বলেছিলাম যে যার নামের পাশে বিশেষণে বিশেষিতের শেষ নেই, অনেক বিশেষণ নামের পাশাপাশি একাধারে ভাই ভাই সঞ্জয় গোষ্ঠীতে নেতৃত্ব দিয়েছেন আমার দেখার মতে। পাশাপাশি সে ফাইট না কি বললেন যে আরো জুনিয়র আর্টিস্ট থেকে এক্সট্রা আর্টিস্ট থেকে ফাইটার শিল্পী হিসেবে, পাশাপাশি এখন আপনি একজন খুব সুন্দর ভালো একজন অভিনেতা। তো কমল ভাই, এই কমল 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 কিন্তু পাটেকার, যে আপনার কমল পাটেকার নামে এখন সবাই চেনে, এই কমল পাটেকারের যদি এইটার সম্বন্ধে দর্শকের কাছে একটু শেয়ার করতেন, নামটা কিভাবে হলো? আমার তনু ভাই আমার জায়গা মতো হাত দিয়ে দিচ্ছে, বুঝলেন। এইটা একটা খুব মজার ঘটনা। আজ থেকে মোটামুটি 20 বছরের উপরে হবে, নিচে না। উড়িষ্যাতে একটা ছবির শুটিংয়ে গেছি। এটা হলো যৌথ প্রযোজনার, বাংলাদেশে হলো আমাদের সদ্যীয় মরহুম ঢালি ভাই ছিলেন প্রযোজক। মানে ঢালি ভাই বলতে আমাদের রোজিনা ম্যাডাম তাদের, আর পরিচালক ছিল মমতাজুর রহমান আকবর ভাই। তো এটা যৌথ, এটা উড়িষ্যাতে আমরা গেছি, যৌথ প্রযোজনার ছবি। তো ট্রেনে যাচ্ছি, তো হঠাৎ সারা রাত ট্রেন চলার পর ট্রেনটা আস্তে 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 স্টেশনের সামনে উড়িষ্যায় যায় থামবে। তো দেখলাম কিছু মেয়ে ছেলে, এরা ওই যে হাতে ফুলের স্টিক নিয়ে দাঁড়ায় আছে। আচ্ছা, আকবর ভাইরে বললাম, ভাই এখানে কি কোনো মনে হয় গেস্ট আসবে কিনা, মিনিস্টার আসবে কিনা, ফুলের ইয়া নিয়ে নিয়ে অনেকে দাঁড়ায়। আকবর ভাই বললো, আরে না মিয়া, আমরা বাংলাদেশে আসতেছি, আমাদের রিসিভ করবে। আচ্ছা আচ্ছা, আমি কই যাক ভালো তো। তখন ট্রেন থামলো, আমরা নামলাম। নামার পর ওরা ওই টার্মিনালের মধ্যেই আমাদের এক একজনকে ফুলের তোড়া দিতেছে আর নামের পরিচয় দিতেছে। তখন আমি চিন্তা করলাম, বাংলাদেশ থেকে আসছি ইন্ডিয়াতে শুটিংয়ে, আবার উড়িষ্যাতে, তো সবাই তো নাম বড় বড়। আমার বাবা মার নাম ছোট রাখছে কমল, কমল, আগে পিছের কিছু নাই। আর এমনি বংশগত নাম কামরুজ্জামান কমল। আচ্ছা আচ্ছা, এইটা তো আর কামরুজ্জামান কমল তার সিনেমার একটা নাম হইল না। আচ্ছা আচ্ছা, নামের তো একটা ইয়া থাকে প্রত্যেকটা আর্টিস্টেরই। তো হঠাৎ 1 সেকেন্ডে মাথার ভিতরে, কারণ আমি বাংলাদেশের নেগেটিভ রোল ভিলেন সদ্য রাজীব ভাই, পরিধি ভাই, এটিএম ভাই, তাদের তো নিজের দেশের মানুষ, এটা ভক্তরা আর কিছু না, তারা মাথার তাজ। আর এমনি পার্শ্ববর্তী দেশের আমি নানা পাটেকারের খুব ভক্ত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তার অ্যাক্টিং, ন্যাচারাল অ্যাক্টিং ভালো লাগতে পারে না। হ্যাঁ, হঠাৎ আমি চিন্তা করে ফেললাম যে যখন হাত মিলায় পরিচয়টা দেবো, কমল পাটেকার দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওই যে নামার পর স্টিকটা দিল, হাত মিলানের মধ্যে বললাম যে আমার নাম কমল পাটেকার। তো ওরা আবার একটু ঝাড় খাইলো, কিরে, তো দেখলাম একটু ঝাড়কো খাইলো। আমি সাকসেস নামটা দিয়া। তখন আমরা হোটেলে উঠলাম, ওঠার পর ওদিন রেস্ট, তারপরের দিন শুটিং। ইন্ডিয়ার এক অ্যাসিস্ট্যান্ট, তখন আমি আমাদের যে ফাইটার যারা আছে তাদেরকে আমি আর কি কখন কল টাইম কখন আর কি এগুলা আমি একটু দেখি আর কি। তা আমার আকবর ভাইরে যে গেল যে দাদা কালকে তো ওনাদের শুটিং, তে কারে আমি এই দায়িত্ব তো বলছে কমলকে দাও। তো ভদ্রলোক আসছে, অ্যাসিস্ট্যান্ট আইসা বলতেছে, দাদা কালকে আপনাদের 7টায় কল, সবাই রেডি হয়ে যাবেন, আজকে সারাদিন রেস্টে থাকেন। জি দাদা। ওরা আমরা একটা জায়গাতে গেছি, হ্যাঁ, সারা রাত্রি না একটা আমাদের একটা রুম, খুব সুন্দর বিশাল একটা রুম, ওটার মধ্যে আমরা 6-7 জন আছি, এক একজন আলাদা বেড, ভিআইপি একটা এসি রুম। ঠিক আছে, আমরা কি করছি ফাজলামি করে ওই সারা রাত্রি না ওই যে ব্রিজ খেলে না গেম, এই গেম খেলতেছি। আচ্ছা, রাত্রে খেলতে খেলতে কখন জানি মানে রাত্রে 2টা, 2:30, 3টা বাজে গেছে।
এর আগের দিন সারের জায়গা। পরবর্তীতে হঠাৎ চোখটা লাগছে, এর মধ্যে গেটে পাটাগার দাদা উঠেন, পাটাগার দাদা উঠেন। আমার না মেজাজ খারাপ হয়ে গেছে, কে আমাদের রুমের ভিতরে পাটাগার পাটাগার কইতে, এই রুমে পাটাগার কে? আচ্ছা আচ্ছা। ওই গেটটা খুললা দেখি ওই আসতেন, হ্যাঁ পাটাগার দাদা উঠছেন, উঠে যান, রেডি হয়ে যান। পরে আমার খেয়াল গেছে আমি তো কমল পাটাগার কইছি, আমি ভুলে গেছি। দারুণ। এই বাংলাদেশে আসার পর এটা নিয়ে খুব হাসাহাসি, এডিটিং এ বৈশা পাটাগার, আকবর ভাই খুব মজার মানুষ। ওই যে পাটাগার হইলাম, এরপরে কমল পাটাগারের মধ্যে আর কি। সুন্দর, এই আর খুব সুন্দর, ভালো লাগলো আপনার এই নামের ইতিহাস শুনে। কমল ভাই, আমাদের এই অনুষ্ঠানটার নাম হলো তারকার জীবনের কথা। আপনার চলচ্চিত্রের আগমনের কথা শুনলাম, আপনার অনেক সুন্দর সুন্দর সিনেমার কথা শুনলাম, বাংলাদেশ ভারত অনেক বড় বড় গুণী পরিচালকের অভিনয় করেছেন তা শুনলাম। আর প্রত্যেকটা মানুষেরই যে পেশায় থাকুক না কেন, নিজস্ব একটা পারিবারিক জীবন আছে। আপনার বর্ণাঢ্য ক্যারিয়ার, প্রায় 40 বছরের ক্যারিয়ারের কথা শুনলাম। চলচ্চিত্রের সুন্দর সুন্দর ছবিতে অভিনয় করেছেন, পাশাপাশি ফাইট ডিরেকশন দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, আমাদেরই নেতৃত্ব দিয়েছেন। তো এখন প্রতিটা শিল্পীরই তারকার পাশাপাশি কিন্তু একটা পরিবার, সুন্দর একটা পরিবার থাকে। অবশ্যই। কমল ভাই, এখন আমি জানি আপনার পরিবার সম্পর্কে, কিন্তু দর্শকরা তার সব কিছু জানে না। তো দর্শকের মাঝে যদি একটু শেয়ার করতেন আপনার পরিবার নিয়ে। আসলে আমার দর্শক ভাই বোনেরা, আমি খুব সুখী মানুষ। আল্লাহ আমাকে খুব শান্তিতে রাখছে। আমার বাবা নেই, মারা গেছে। আমরা 3 ভাই 1 বোন, এবং আমার স্ত্রী এবং আমার 2টা সন্তান। আমরা সবাই আলাদা আলাদা থাকি। আমার সংসারে আমার 2 ছেলে, আমার পরিবার, আমি আর আমার মা। আমার মা আমার কাছেই। আমার ছোট ভাই একটা ব্যবসা করে গার্মেন্টসের। আর সবচেয়ে মজার ঘটনা হলো, এটা অনেকে জানে না, আর আমি অনেক জায়গাতে, অনেক প্রোগ্রামে, অনেক সাক্ষাৎকারে গেছি, কিন্তু এই কথাটা বলিনি। আজকে আমার তনু পান্ডে ভাই ডাকছে, তার প্রোগ্রামে আমি আসছি। তার প্রোগ্রামে আমি জিনিসটা আপনাদের বলতে চাচ্ছি। আমার আপন যে আমার বড় ভাই, 3 ভাইয়ের মধ্যে আমি মেজো। আমার বড় ভাই হলো, আপনারা হয়তো অনেকে চিনবেন বা দেখছেন, উনি মিডিয়াতে আছে। মূলত উনি একজন কবি রিফাত চৌধুরী। সে এখন মিডিয়াতে নাটক করতেছে, অনেক সিরিয়াল করতেছে। হ্যাঁ, অনেকে রিফাত কাকা ডাকে। হ্যাঁ, কিন্তু রিফাত চৌধুরী আমার আপন বড় ভাই। উনি একজন অনেক বড় মাপের অভিনেতা, তার কাছে আমি নাই। সে আমার তো অনেক বড়, আমার আপন ভাই। এবং মূলত সে একজন কবি, লেখক, অনেক গল্পের বই লিখেছেন তিনি। উনি নাটক করে। আর আমার 2 ছেলে, বড় ছেলে 2013-তে বের হয়েছে, পাশ করে, টেক্সটাইল ইঞ্জিনিয়ার। সে এখন একটা বাইং হাউসে জব করতেছে, সিনিয়র মার্চেন্ডাইজার। আর ছোট ছেলে আমার আইটিতে পড়তেছে। সে এবার বের হয়ে যেত, তো এই করোনার জন্য তো প্রত্যেকটা লেখাপড়ায় একটু গ্যাপে আছে। হয়তো 2021-এ বের হবে, 2020-এই বের হওয়ার কথা ছিল। আইটিতে আছে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে। আপনারা আমার 2 ছেলের জন্য দোয়া করবেন, এবং আমার বৃদ্ধা মা ঘরে আছে, দোয়া করবেন। আমার জন্য দোয়া করবেন, পরিবারের জন্য দোয়া করবেন, এবং আমি যেন আরও ভালো ভালো চরিত্রে অভিনয় করতে পারি, আপনাদের ভালো ভালো ছবি উপহার দিতে পারি আমরা, এই দোয়া করবেন। আর আমাদের সকলের জন্যই দোয়া করবেন। আমার ভাইটার জন্য বিশেষ করে দোয়া করেন। উনি অনেক ভালো ছেলে এবং খুব সাদা মনের মানুষ। আর আমারও যখন ফোন দিছে, আমি তো তখনও বলছি, এখনও বলছি, যে এত বড় একটা তারকাদের অনুষ্ঠানে আমার মতো একটা ক্ষুদ্র শিল্পীকে আসলে ভাই দেখাই আনছে। শিল্পী, বড় শিল্পী হিসাবে আনেনি, কারণ আমি তো ছোট শিল্পী। এবং তার চ্যানেলে আরও অনেক বড় বড় শিল্পীরা আসবে।
সবারই সিনেমার গল্প, ফ্যামিলির গল্প আপনারা শুনবেন। এবং যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা আসলে খুব দরকার ছিল। আমরা অভিনয় করি, কমল পাটেকার ভিলেন, এই সেই বকা দেন, তালি দেন, এর মধ্যেই কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনারা জানেন না। এবং আমাদেরও কিন্তু অনেক দুঃখ কষ্ট আছে। এই লাইনে আসার পর এমনও দেখছি সারাদিন ফাইট করার পর, ফাইটার আমরা, সারাদিন ফাইট করার পর সন্ধ্যাবেলা ভাত খাইতে হয়েছে। মাগরিবের আজান দেয়, আমরা দুপুরের ভাত খাই। কি তনু? এই কক্সবাজার পাহাড়ের উপরে সারাদিন পরিশ্রম। এই যে আমরা একটা গ্লাস জাম দেই, মৃত্যুর সাথে তো মৃত্যুটা হাতে নিয়ে কিন্তু এই পাহাড়েতে পড়তেছি, এই বিভিন্ন রিক্সি শট দিতেছি, কারণ আমাদেরও ফ্যামিলি আছে। কিন্তু মৃত্যুর কিন্তু কোনো ইয়া নাই, যে কোনো সময় আমরা মারা যেতে পারি। তারপর আল্লাহ বাঁচায় রাখছে, আল্লাহ জানি না আর কতদিন আমাদেরকে বাঁচায় রাখবে। তো যতদিন বাঁচবো আপনাদের ভালো ভালো জিনিস উপহার দিব। এই যে আমার ভাই একটা প্রোগ্রাম করছে, সিনেমার বাইরের কিন্তু এইটা, তার ভিতরে শিল্পমনাটা আছে যে না একটা অনুষ্ঠান আমাদের করতে হবে, পরিচালনা করতে হবে, একটা দর্শককে আমরা দেখাতে হবে। কারণ দর্শক আর আমরাই কিন্তু, দুই দিকেই কিন্তু আমরা করব, আপনারা দেখবেন। আপনাদের ভালো ভালো জিনিস উপহার দেওয়ার চেষ্টা করতেছে। ওই অনেক নাটক করতেছে, ওয়েব সিরিজ করতেছে, আবার চলচ্চিত্রে অভিনয় করতেছে। যেহেতু এখন অভিনয়ের ইয়াটা একটু কম, সারা পৃথিবীতেই সব কিছু কম, এই জন্য নতুন করে আবার নতুন এই প্রজেক্টগুলা স্টার্ট করতেছে। এবং এই প্রজেক্টগুলা দিয়া অনেক শিল্পী কাজ করে চলতে পারবে। তাই আমি তনু পান্ডেরে থ্যাঙ্কস দিয়া কি করব, ছোট ভাই যে প্রোগ্রামটা হাতে নিছে, সাকসেস হোক দোয়া করি। আমাদের চ্যানেলটার নাম হলো BM24 টিভি। এই টিভি সম্বন্ধে যদি কিছু বলতে। আমি তো প্রথমে কি বলবো, BM24 টিভিকে তো মানে ধন্যবাদ দিয়ে ছোট করব না। সে যে কত বড় একটা প্রোগ্রাম করতেছে, দোয়া করি এটা যেন তারা সাকসেস হতে পারে। এবং আপনারাও এই প্রোগ্রামের এই BM24 টিভি যেন আরও বড় হয় এবং নতুন নতুন জিনিস আপনাদের উপহার দিতে পারে। আপনারাও তাদের জন্য দোয়া করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, এবং আপনাদের জন্য আমাদের দোয়া রইল। ধন্যবাদ। ধন্যবাদ দর্শক। আমরা বলেছিলাম যে এই করোনার এই ক্লান্তি লগ্নে আমরা বাংলাদেশের আনাচে কানাচে যে যে গুণে গুণান্বিতই থাকুক না কেন, হতে পারে সে অভিনেতা, হতে পারে সে ক্রিকেটার, হতে পারে সে ফুটবলার, হতে পারে সে আর্ট শিল্পী, মানে যে কোনো যে গুণে থাকুক না কেন তাকে আমরা আমাদের BM24 টিভির স্টুডিওতে এনে, অথবা যে শিল্পী আসতে পারে না তার বাসায় গিয়ে আমরা তারকার জীবনের কথা একটা অনুষ্ঠান করব। সেই ধারাবাহিকতায় আপনাদের মাঝে আজ উপস্থিত হয়েছে আমাদের শ্রদ্ধেয় সিনিয়র বড় ভাই কমল পাটেকার। আমরা আমাদের এই BM24 টিভি থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনি করে বললাম, তোমাকে আবার বলেন, আপনাকে অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ এবং BM24 টিভিকে ধন্যবাদ। খুব ভালো লেগেছে আমার। বন্ধুরা, আপনারা আমাদের অবশ্যই পাশে থাকবেন এবং এই অনুষ্ঠানগুলো একমাত্র আপনারাই পারেন আমাদের আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান করার। কারণ ইউটিউব এখন যার যার হাতে হাতে। আপনারা যদি আমাদের এই চ্যানেল অনুষ্ঠানগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান করার উৎসাহ দিবেন। ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ।